যে হোক এইবার 1 না 2 না 3ও না টানা 8 বারের মতো তোমার মেয়েকে কেউ রিজেক্ট করে দিয়ে গেল তো বাসায় এসে। আর কতবার এইভাবে অসম্মানিত হবে তুমি এই কালো মেয়েটার জন্য? আয়ো, মুখ সামলে কথা বলো। কিভাবে কথা বলছো তুমি মেয়ের ব্যাপারে? কেন মুখ সামলে কথা বলবো তোমার মেয়ের জন্য? ও কালো বলে ওকে বাসায় বসে ওকে রিজেক্ট করে দিয়ে যাচ্ছে। কেন আমাদের মান সম্মান খাচ্ছ? আমার আরও 2টো মেয়ে আছে, ওদেরও প্রায় বিয়ের বয়স হয়ে গেল। যারা ওকে বিয়ে করতে চায় তাদের কাছে তো তুমি দিতে চাও না। হ্যাঁ, তারা হয়তো বা বয়সে একটু বড় হবে ওর থেকে, তো কী হয়েছে? বাসায় যে হোক আরও মেয়ে আছে 2জন, ওদেরও প্রায় বিয়ের বয়স হয়ে গেল। বোঝার চেষ্টা করো। আয়ু ওর থেকে বয়সে বড় হবে? তোমার কি মাথা ঠিক আছে? তুমি যাদের কথা বলতেছো তারা আমার থেকেও বয়সে বড়, ঠিক আছে? সব ভেবেচিন্তে কথা বলবা আমার মেয়ের বিষয় নিয়ে। হ্যাঁ, তোমার তো শুধু ওকে নিয়ে চিন্তা। মা মরেছে আর ও। আয়ু আর কিছু বলতে যাবে তার আগেই যে হোক আয়ুর গালে একটি ঠাস করে চড় মারে। অপরদিকেতেই ওদের 2জনের ঝগড়ায় এসব দেখে যাচ্ছিল এবং চুপচাপ নিজের চোখের পানি ফেলছিল এক কোনায় বসে। পরিচয় করে দেয় আমাদের গল্পের নায়িকার সাথে, কিম তেয়ং। ওর বয়স সবে মাত্র 20 বছর হলে এবার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তেরা গ্রামে থাকে। তের মা নেই। তের যখন 2 বছর বয়স তখন তের মা একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। তের বাবা যে হোক তাকে একা লালন পালন করতে পারবে না বলে জেহোপের ফুফাতো বোন আয়ুকে বিয়ে করে। কিন্তু আয়ু তেইকে একদমই দেখতে পারতো না, কারণ জেহোপ তের মাকে ভালোবেসে বিয়ে করছিল। তের মা একটু শ্যামলাটে বর্ণের ছিল বলে জেহোপের প্যারেন্টসরা কখনো তের মাকে মেনে নিতে পারেনি। তেই যখন হয়েছে তখনও তারা তেইকে মেনে নিতে পারেনি, কারণ তেও হয়েছিল তার মার মতো। তেই তার মায়ের মতো হলেও তের মুখটা ছিল খুবই মায়াবী। এখনও তার মুখটা পুরো মায়ে ভরা। কিন্তু যে হোক তেইকে খুবই ভালোবাসতো। তের মা মারা যাওয়ার পর তের নানা বাড়ির লোকেরা তেইকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু জেহব তাদেরকে দেয়নি। একা জেহব তেইকে লালন পালন করতে পারতেছিল না। আর অপরদিকে জেহবের প্যারেন্টসরাও জেহবকে আরেকটি বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল। তারা তো আগে থেকে আয়ুকে পছন্দ করে রেখেছিল জেহবের জন্য। যেহেতু জেহব এর মাকে বিয়ে করেছিল তার জন্য আয়ুকে তারা রিজেক্ট করে দেয়। কিন্তু আবার যেহেতু সুযোগ পেয়েছে এই সুযোগটা তারা কাজে লাগাতে চেয়েছিল। আসলে আয়ুরা ছিল অনেকই ধনী পরিবারের এবং আয়ু একমাত্র মেয়ে, সেই হিসেবে তাদের জায়গা সম্পত্তি ছিল অনেক। এবং জেহবের বাবা মার এই লোভে পড়েই জেহবের সাথে আয়ুর বিয়ে দিতে চাচ্ছিল। আয়ু জেহবকে অনেক পছন্দ করত, কিন্তু তের মা আশায় তার যখন বিয়েটা হয় না তখন আয়ু অনেকটাই রেগে যায়। পরবর্তীতে জেহবের সাথে বিয়ে হওয়ায় তেইকে এসে এখনও দেখতে পারে না। জেহব আর আয়ুর আরও 2টি মেয়ে আছে, সানা এবং জেনি, যারা আয়ুর মতে অনেক সুন্দর বলে তাদের মধ্যে অহংকারের কমতি নেই। তারা সব সময় তেইকে ঠেস মেরে মেরে কথা বলে। জেহব একটি কোম্পানিতে চাকরি করে। সে সপ্তাহে বাসায় আসে, প্রতি সপ্তাহে। এবং জেহব বাসায় না থাকলে আয়ু, সানা, জেনি মিলে তেইকে দিয়ে বাসায় সব কাজ করায়। তেও মুখ বুঝে সব সহ্য করে নিচ্ছে। এসব তার অভ্যাস হয়ে গেছে, কারণ ছোটোকাল থেকে আয়ুর মুখ খারাপ, মুখ গুমরা সব কিছু সে শুনে আসতেছে। তেই অনেকটা শান্তশিষ্ট একটা মেয়ে। ও শ্যামলাটে বরণে হওয়ায় তেমন বাসা থেকে আগে থেকে বের হতো না, সেজন্য তো ওর কোনো ফ্রেন্ডও নেই। এর বয়স হওয়ায় জেহব তের জন্য পারফেক্ট একটা পাত্র খুঁজছিল, যার হাতে দিয়ে জেহব একটু নিশ্চিন্তে হতে পারবে এবং যে তাকে খুব হাসি খুশি রাখবে। সে জানে আয়ু তার সাথে কী ব্যবহারটা করে সে এখানে না থাকলে। তের ইউনিভার্সিটিটা তাদের গ্রামের পাশের একটি শহরে। সে প্রতিদিনই গিয়ে ক্লাস করে আসে। সে স্ট্রিট যায় এবং চলে আসে। বাসায় এসে সব কাজ সে একা হাতে সামলায়। জেহব আর আয়ু তো এখনও ঝগড়া করে যাচ্ছে। তেই এক কোনায় দাঁড়িয়ে দিয়ে কান্না করছে। সে আর সহ্য করতে না পেরে নিজের রুমে চলে যায় এবং দরজা লক করে হাউমাউ করে কেঁদে দেয়। তার এখন তার মায়ের কথা খুব মনে পড়ছে। মা, তুমি কেন রেখে গেলে আমাকে একা এই জায়গায়? আমার আর ভালো লাগছে না মা, প্লিজ আমাকে নিয়ে যাও। আমি আর বেঁচে থাকতে চাই না, আমার ভালো লাগছে না প্রতিদিনকার ঝগড়া। বাবা কেন মার সাথে এরকম ঝগড়া করে আমার জন্য? আমার আর এসব সহ্য হচ্ছে না মা, প্লিজ আমাকে তোমার কাছে নিয়ে যাও। টাইম স্কিপ। পরের দিনতেই ইউনিভার্সিটির ক্লাস করে রাস্তার পাশে একটি বেঞ্চে মন খারাপ করে বসে আছে। তার কানে হেডফোন। সে চুপচাপ গান শুনছে এবং
ওনাদের করা অত্যাচারের কথা মনে করছে, যে কিভাবে তারা তাকে অত্যাচার করতেছে। তো এসব ভাবতেছিল, হঠাৎ খেয়াল করে একটি মার হাত থেকে তার বাচ্চা দৌড়ে রাস্তার মধ্যে চলে যায়, এবং সে এটাও খেয়াল করে একটি গাড়ি তার দিকেই এগিয়ে আসতেছে। সে কিছু না ভেবে দৌড়ে বাচ্চাটাকে সরিয়ে দেয়, কিন্তু নিজে সরিয়ে যাওয়ার আগেই সে গাড়িটি এসে তাকে ধাক্কা মারে। অপরদিকে জাঙ্কুক, এটা কেমন ব্যবহার ছিল তোমার? তুমি কেন মুখের উপর ওইসব কথা বলতে গেলে মেয়েটাকে? তুমি জানো না ও আমার বন্ধুর মেয়ে? আমি কতটা হ্যারাস ফিল করলাম তুমি জানো? তুমি কি শুনতেছো আমার কথা? এরকম কেন হয়েছে তুমি জাঙ্কুক? বাবা, তুমি খুব ভালো করে জানো আমার কালো জিনিস পছন্দ না, আমি কালো মেয়ে পছন্দ করি না। তাহলে কেন এসব বলতেছো আমাকে? ও কোথায় কালো ছিল? ও তো দুধের মতো থপথপা ফর্সা ছিল। তাহলে তুমি ওকে... বাবা, তুমি কি ওর চোখের নিচে ডার্ক সার্কেলসগুলো দেখোনি? কতটা কালো হয়েছে ওর চোখের নিচে। জাঙ্কুক ওর রাত জেগে পড়াশোনা করে, মেডিকেল নিয়ে পড়তেছে। মেডিকেল নিয়ে পড়া এতটাও সহজ না। একজন ডক্টর হতে যে কত কষ্ট করতে হয় সেটা ও বোঝে। ও রাত জেগে পড়াশোনা করে, চোখের নিচে তাই কালো দাগ পড়ে গেছে। কিছুদিন ওষুধ এবং সঠিক মতো ঘুমালেই ঠিক হয়ে যেত। আর তুমি বুঝতেছো না আমার... জাঙ্কুক, সামনে তাকাও। জাঙ্কুক সামনে তাকাতেই দেখে একটি মেয়ে তার গাড়ির সামনে। সে তাল সামলাতে না পারে ব্রেক চেক করতে যাবে, তার আগেই গাড়িটি গিয়ে মেয়েকে ধাক্কা মারে। আসলে জাঙ্কুক জিনের সাথে পিছনে ঘুরে কথা বলতেছিল গাড়ি চালাতে চালাতে। পরিচয় করে দিই আমাদের গল্পের নায়কের সাথে। জিয়ন জাঙ্কুক খুব সফল একজন বিজনেসম্যান। খুব অল্প বয়সে অনেক সুনাম অর্জন করে ফেলেছে জাঙ্কুক। নাম্বার 1 বিজনেসম্যান তালিকায় এসেছে সে। মাত্র 26 বছর বয়সে সে অনেক সাফল্য অর্জন করেছে এবং অনেক ধনী হয়ে উঠেছে। তার মা জিন আর বাবা আরএম, এই তিনজনেই তাদের সংসার। জাঙ্কুক অনেকটা রাগী কুল টাইপের একটা ছেলে। আর জাঙ্কুকের আরেকটি খারাপ অভ্যাস হচ্ছে, জাঙ্কুক কালো জিনিস তেমন একটা পছন্দ করে না। এটা মানুষই হোক বা কোনো জিনিস। আজকে আরএম আর জিন জাঙ্কুককে তার এক ফ্রেন্ডের বাসায় নিয়ে গিয়েছিল একটি মেয়ে দেখানোর জন্য, মূলত তার ফ্রেন্ডের মেয়ে যে ডক্টরি পড়তেছে। সে দেখতে অনেক সুন্দর হলেও তার চোখের নিচে কালো দাগ হয়। জাঙ্কুক ডিরেক্ট তাকে ওই কথাটা বলে এবং তাকে রিজেক্ট করে দেয়। এতে আরএম অনেকটাই রেগে যায় এবং খুব তাড়াতাড়ি ওদের বাসা থেকে বেরিয়ে আসে। এবং আরএম আর জিন এর জন্যই জাঙ্কুককে গাড়িতে বকাবকি করতেছিল। আরএম জিন জাঙ্কুক বেরিয়ে দেখে একটি মেয়ে খুব রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। আশেপাশে অনেকই ভিড় জমে যায়। তারা তাড়াতাড়ি মেয়েটার কাছে যায়। আরএম মেয়েটাকে ঘুরিয়েই দেখে মেয়েটার মুখ পুরো রক্তে ভিজে গিয়েছে, তার মাথা ফেটে গিয়েছে। সেই রক্তে তার মুখটা পুরোপুরি ভিজে গেছে এবং তাকে স্পষ্টভাবে দেখাও যাচ্ছে না। আরএম আর জাঙ্কুক দুজনে মিলে তাড়াতাড়ি করে মেয়েটাকে গাড়িতে উঠায় এবং জিনও গাড়িতে এসে বসে মেয়েটার পাশে। তারা তাড়াতাড়ি করে মেয়েটাকে হসপিটাল নিয়ে যায়। আসলে মেয়েটি ছিল তেই। জাঙ্কুক আর আরএম মিলে তেইকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। টাইম স্কিপ। ডক্টররা তেইকে ট্রিটমেন্ট করে একটি কেবিনে শিফট করে দেয়। তেয়ের মাথায় আঘাত লাগায় তেয়ের এখনও জ্ঞান ফেরেনি। জিন তেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। কতটা মায়াবী তেয়ের চেহারা, তখন রক্তের জন্য বোঝা যায়নি। আরএম গেছে ডাক্তারের সাথে কথা বলতে এবং জাঙ্কুক রিসেপশনে কিছু ফর্ম ফিল আপ করতেছিল। জাঙ্কুক ফর্ম ফিল আপ করেই কেবিনে আসে। কেবিনে এসে তেয়ের চেহারার দিকে তার চোখ পড়ে। তেয়ের দিকে চোখ পড়তে জাঙ্কুকের চোখটা তেয়ের দিকে আটকে যায়। কতটা মায়াবী চেহারা, দেখতে শ্যামলাটে হলেও মায়াটা ভরা মুখটাতে। জাঙ্কুক কিছুক্ষণ তেকে পর্যবেক্ষণ করে। হঠাৎ তার ধ্যান ভাঙে আরএমের ডাকে। আরএম কেবিনে ঢোকে জিনকে ডাক দেয়। আমি আজ পর্যন্ত অনেক রকমের মানুষই দেখেছি, ওর মতো শ্যামলাটে মানুষ আমি অনেক দেখেছি, কিন্তু ওদের চেহারার মধ্যে এতটা মায় নেই যতটা চেহারার মধ্যে ওর আছে। জাঙ্কুক এসব মনে মনে ভাবতেছিল, তখন সে খেয়াল করে তেই টিপ টিপ করে চোখটা খুলতেছে। আমি কোথায়? মা, তুমি এখন হসপিটাল আছো। তোমার আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। কেন তুমি আমাদের গাড়ির সামনে এসেছিলে বলতে পারবা? আসলে আঙ্কেল, ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্যই আমি আর কি ছুটে গিয়েছিলাম। আচ্ছা, তুমি কি ভালো কাজ করতে গিয়েছিলে, কিন্তু আচ্ছা বাদ দাও মা, আসলে তোমার বাসা কোথায়? তুমি তোমার প্যারেন্টসের নাম্বার দাও, আমি তাদের সাথে কন্ট্যাক্ট করতেছি। এই কথা শুনতেই তের মুখটা ভার হয়ে ওঠে। সে মাথা নিচু করে নেয়। এটা ওরা সবাই খেয়াল করে। আসলে আমার বাবা কাজের সূত্রে বাইরে থাকে, মানে অন্য শহরে থাকে, এবং
আমার মানে আমার সৎমার সাথে আমি পাশের গ্রামেই থাকি, এখানে ইউনিভার্সিটিতে প্রতিদিন এসে আমি পড়াশোনা করি, কিন্তু আমার ওদের নাম্বার নেই কন্ট্যাক্ট করার মতো। এই কথা শুনে ওদের সবারই মনটা খারাপ হয়ে যায়। জিন তো মনে মনে কিছু একটা ভেবে তার চোখে পানি চলে আসে। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, কালকে আমরা তোমাকে তোমার বাসায় দিয়ে আসবো। এখন চলো, তুমি আপাতত আমাদের বাসায় চলো। কিন্তু আন্টি, আমি আপনাদের কষ্ট দিতে চাই না, আমি যেতে পারবো, আমার কোনো প্রবলেম নেই। টাইম স্কিপ। তারা তের কোনো কথা শোনে না, তারা তেইকে তাদের বাসায় নিয়ে আসে। রাতের বেলা জিন সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখে তেই কাজের লোকদের সাথে কথা বলছে এবং কাজ করতেছে। জিন তাড়াতাড়ি গিয়ে তেইকে ওখান থেকে সরিয়ে নেয়। এ কি, তুমি কি করতেছো? তুমি রান্নাঘরে কেন? যাও গিয়ে রেস্ট নাও। তুমি রান্নাঘরে কি করছো? তুমি আমাদের গেস্ট না, তুমি রান্নাঘরে ঢুকেছো কেন? তেই কিছু না বলে ওখান থেকে চলে যায়। রাতে ডাইনিং টেবিলে সবাই বসে খাচ্ছিল। জাংকুক, আরএম, জিন আর তেও বসেছিল। তেই আস্তে আস্তে খাচ্ছিল। তখন জিন তেইকে জিজ্ঞেস করে, তেই মা, তুমি রান্নাঘরে কি করতেছিলে তখন? আসলে আন্টি, আমি তাদেরকে একটু সাহায্য করতে চেয়েছিলাম। কি তেই, তুমি আমাদের গেস্ট, তুমি এই কাজ কেন করতে গিয়েছিলা? আরে না না আঙ্কেল, প্রবলেম নেই, আমার অভ্যেস আছে, বাসায় সব কাজ তো আমি করি। এই নিজের দাঁত দিয়ে জিভ কাটে, সে সত্যি কথাটা বলে ফেলেছে। কি সব কাজ তুমি করো মানে? তেই এবার আর নিজেকে ধরে রাখতে পারে না, সে সবটা তাদেরকে জানায়। তার তো কথা শেয়ার করার মতো আর মানুষ নেই, ইউনিভার্সিটিতেও সেই কারোর সাথে মিশে না। এটা ভেবে যে সবাই তার সাথে মজা করবে তার গায়ের রং নিয়ে। তেই সব কিছু বলতেছিল, তার চোখ দিয়ে অনবরত পানি পড়ে আসতেছিল। জিনের চোখে পানি চলে আসে। অপরদিকে জাংকুক তো পাথরে নিয়ে বসে আছে। সে শুধু লাক্সারি লাইফটাই দেখেছে, অন্যের লাইফটা সে কখনো দেখেনি যে তার লাইফে কি হতে পারে। সে সবসময় বিলাসবহুলতাই ছিল। একটা মানুষের লাইফ যে এরকমও হতে পারে সে কখনোই ভাবতে পারেনি। জিন এবার তেইকে জড়িয়ে ধরে। তেই জিনকে পেয়ে হাউমাউ করে কেটে দেয়। তার মার পর কেউ তাকে এভাবে জড়িয়ে ধরেনি। কিছুক্ষণ পর তারা খাওয়া শেষ করে ডাইনিং টেবিল থেকে উঠে লিভিং রুমে সোফায় গিয়ে বসে। সবাই ছিল, জাঙ্গুকও ছিল, আরএমও ছিল। তখন জিন তেইকে বলে ওঠে, তেই মা, তুই কি আমাদের সাথে থাকবি? মানে আমি তোর দায়িত্ব নিতে চাই। বিশ্বাস কর, আমি তোকে তোর ওই সৎমার থেকে অনেক ভালো লাগবো। দেখ, আমার তো আর কোনো মেয়ে নেই, আমার খুব ইচ্ছে ছিল একটি মেয়ে, কিন্তু তা কোনোদিনও সম্ভব হয়ে ওঠেনি জাঙ্গুক হওয়ার পর। প্লিজ তুই না করিস না, তোর বাবার সাথে আমি কথা বলবো। এটা শুনে তেই চোখ বড় বড় করে জিনের দিকে তাকায়। হ্যাঁ তেই মা, জিন কিন্তু ঠিক কথা বলেছে, আমি তোমার বাবার সাথে কথা বলবো, তোমার বাবার সাথে কন্ট্যাক্ট করে আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো তুমি আমাদের সাথে থাকো। তেই তো বারবার না করে যাচ্ছে, কিন্তু জিন আর আরিম কি তা শোনার পাত্রী বা তাকে ছেড়ে দেওয়ার পাত্র? এমন তো না। অপরদিকে জাংকুক তের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। কান্না করার ফলে তের শ্যামলা গাল আর নাক দুটো একদম লাল টুকটুকে হয়ে উঠেছে এবং এর কারণে তেকে আরও মায়াবী লাগতেছে। তের হাঁটু পর্যন্ত লম্বা চুল এখনো ছেড়ে দেওয়া, যেটা জিন কিছুক্ষণ আগেই চিরুনি করে দিয়েছে খাওয়ার আগে। না না জাঙ্গুক, আমি কালো জিনিস পছন্দ করি না। তাহলে কেন আমার তের প্রতি এতটা মায়া জন্মাচ্ছে? আমার কেন লাগছে বুকের ভেতরে এরকম? না জাঙ্গুক, এটা এরকম হতে দেওয়া যাবে না। তুই তোর মতো তোর পছন্দের মেয়ে না, তুই ওর দিকে আর তাকাবি না। অবশেষে জিন আর আরএম তেকে রাজি করিয়ে নেয়, এই আশ্বাস দিয়ে যে তার বাবাকে সে রাজি করাবে এবং ওই নরকে তাকে আর ফেরত যেতে হবে না। আন্টি, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আপনারা কেন আমাকে... এই মেয়ে, কিসের আন্টি? হ্যাঁ, এখন থেকে আমাকে মা বা মামনি বলে ডাকবে, আর আরএমকে বাবা বা বাবাই, দুটোর একটা। আমরা আর কোনো কথা শুনতে চাই না। ও হ্যাঁ, তোমাকে তো আসার পর থেকে জাঙ্গুকের সাথে পরিচয় করে নি, ও আমার বড় ছেলে বলতে একমাত্র ছেলে। এইবার ভালোভাবে জাঙ্গুকের দিকে তেই তাকায়। আসলে তের ওরকমটা অভ্যাস নেই যে সে ছেলেদের দিকে তাকাবে, এটা জাঙ্গুক খেয়াল করেছে। আসার পর থেকে জাঙ্গুককে তেই একবারও ভালোভাবে তাকিয়ে দেখেনি। টাইম স্কিপ। এইভাবে দিনকাল চলতে থাকে। তেও আস্তে আস্তে হাসি খুশি এবং নর্মাল হতে শুরু করে। অপরদিকে জাঙ্গুক তের মায়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছিল। তেই জাঙ্গুকের সাথে কিংবা জাঙ্গুক তের সাথে কথা না বললেও জাঙ্গুক তের দিকে সারাক্ষণে তাকিয়ে থাকতো যখনই সে সুযোগ পেত। জিন আর আরএম জিনিসটা খেয়াল করে এবং তারা অনেকটা খুশিও হয়।
কিন্তু জাংকুক এই জিনিসটা এখনো মেনে নিতে পারতেছিল না যে সে তেইকে ভালোবেসে ফেলেছে। অপরদিকে তেই তো দিন দিন কিছুটা ফর্সা হয়ে উঠতেছিল, যেহেতু সে আগে অনেক কাজ করত, রান্নাঘরে বেশিরভাগ থাকতো এবং নিজের শরীরের যত্ন, চেহারার যত্ন একদমই নিত না, যার কারণে তের চেহারাটা একটু অন্যরকম ছিল। কিন্তু এই বাড়িতে আসার পর জিন তের চেহারার অনেক খেয়াল রাখছে, তেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং বিভিন্ন পার্লারে নিয়ে যায় তের মুখ পরিষ্কার করার জন্য। এমনটা না যে তের মুখে কোনো সার্জারি করা হচ্ছে। জাংকুক তের এই পরিবর্তন রূপ দেখে তার মায়ে আরও পড়ে যাচ্ছে। অপরদিকে তেও জাংকুকের জন্য কিছু একটা ফিল করতেছে, কারণ জাংকুক প্রতিদিনই তেইকে ইউনিভার্সিটি থেকে দিয়ে আসতো এবং নিয়ে আসতো, এবং এর মাঝে তাদের মধ্যে কিছু একটা টুকটাক কথাও হতো। জাংকুক দেখতে রুট এবং কুল হলেও তের অনেক কেয়ার করতো। তেকে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাওয়া, আইসক্রিম খাওয়া, ফুচকা খাওয়া এসবও করতো। তের এই কারণেই জাংকুককে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে, কিন্তু সে শ্যামলাঠে এবং সে এখানে আশ্রিতা বলে জাংকুককে কিছু বলতে পারেনি। সে নিজের ফিলিংসটা দমন করেই রেখেছে। আরএম আর জিনের রুমে দাঁড়িয়ে আছে জাংকুক। আরএম আর জিন তাকে ডেকেছে কিছু একটা বলার জন্য। বাবা মা কি বলতে ডেকে এনেছো, তাড়াতাড়ি বলো না, এত হাসফাস কেন করছো, আমার কাজ আছে। জিন আর আরএম একে অপরের দিকে তাকায়। একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জিন বলা শুরু করে, জাংকুক বাবা, আমরা চাইতে আমাদের বাসায় থেকে যাক। হ্যাঁ তো থাকুক না, আমি কি না করেছি নাকি? ও তো আমাদের বাসায় থাকবেই, তাতে আমাকে ডেকে এনে বলার কি আছে? আমি তো ওর সাথে কখন রুট ব্যবহার করিনি। ওই ব্যাপারটা বুঝতে পারছিস না? এভাবে থাকলে তো ও নিজেকে এখানে আশ্রিতা মনে করতেছে। আমরা চাই তুই তেকে বিয়ে কর, ও আমাদের বৌমা হয়ে আসুক, মেয়ের মতো থাকবে, বৌমার মতো থাকবে। হট মা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি ওকে বিয়ে করতে পারবো না। তোমরা দেখতেছো না ওর তোর আর ওই ওয়ার্ডটা কমপ্লিট করার দরকার নেই জাংকুক, যা, বুঝতে পেরেছি আমরা। অপরদিকে তেই কিছু একটা বানিয়ে আরএম আর জিনের রুমে আসতেছিল, সেটা তাদেরকে দেখানোর জন্য। তখন সে জাংকুকের কথা শুনে ওখানেই থমকে দাঁড়িয়ে পড়ে। সে সব কথাটাই শুনে। জাংকুকের কথার মিনিংটা বুঝতে পেরে সে অনেকটাই কষ্ট পায় এবং চুপচাপ ওখান থেকে চলে যায়। অপরদিকে জাংকুক নিজের রুমে এসে খুব খারাপ একটি ফিল করছে। সে এভাবে না বললেও পারতো। সে নিজের ব্যালকনিতে চলে যায়। খুব হালকা বাতাস চলছে, খুবই ঠান্ডা, বুকটা ছুঁয়ে যাচ্ছে, এত শান্তির একটি বাতাস চলছে বাহিরে। জাংকুক এসে বাহিরে দাঁড়িয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। জাংকুকের চোখ যায় তের ঘরের বারান্দার দিকে। তেও বারান্দায় এসে দাঁড়িয়ে আছে। চাঁদের জ্যোৎস্নায় তের চেহারাটা যেন ঝলঝল করতেছে এবং বাতাসে তার লম্বা চুলগুলো উড়িয়ে দিয়ে যাচ্ছে। তেই তো জাংকুক যে এখানে সেটা খেয়ালই করেনি। জাংকুক তের দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা, বাবার কথা শুনে আমার এতটা খারাপ কেন লাগলো? আমি কি তার মানে তেইকে সত্যি ভালোবেসে ফেলেছি? এটা কীভাবে সম্ভব? না না, তেইকে যখন আমি একবার ভালোবেসে ফেলেছি এবং উপলব্ধি করতে পেরেছি, তাহলে ওকে আমি আর ছাড়বো না। আমি কালকে সকালবেলায় তেইকে গিয়ে প্রপোজ করবো এবং তারপরে বাড়িতে বলবো। পরের দিন জাংকুকের খুব ইম্পর্ট্যান্ট একটি মিটিং থাকার কারণে সে কাউকে কিছু না বলে ভোরবেলায় বাসায় থেকে বেরিয়ে যায়। সেজন্য তার তেইকে বা তার ফ্যামিলি মেম্বারকে কিছুই বলা হয়নি এই বিষয়ে। সে ভেবেছে বাসায় এসে রাতে ঠান্ডা মাথায় বলবে সবাইকে। সন্ধ্যাবেলা জাংকুক বাসায় এসে তো অবাক হয়ে যায়। জাংকুক বাসায় এসে দেখে তার বাবা মানে আরএমের বিজনেস পার্টনার এবং তার ছেলের এবং বিজনেস পার্টনারের ওয়াইফ এসেছে। সে প্রথমে কিছুটা বুঝতে পারেনি, জিন ওখানে ছিল না। আরএম জাংকুককে দেখে তার দিকে এগিয়ে যায়। জাংকুক বাবা, আয়, তোর জন্য অপেক্ষা করতেছিলাম, ফ্রেশ হয়ে আয়। আসলে ওনারা এসেছে তেকে দেখতে। ইউনু তেকে ইউনিভার্সিটি দেখে তাকে পছন্দ করেছে। আমরা ভেবেছি যেহেতু ওদের বাসা আমাদের দুবাড়ির পাশে, বাড়ির মেয়ে প্রায় বাড়িতেই থাকবে, তার জন্য আমরা না করিনি। বিয়ের প্রস্তাবে প্রায় হ্যাঁ হয়ে গিয়েছে। এসে বসতো এখানে। এটা শুনে জাংকুকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কিছু বলতে যাবে, তার আগে সে খেয়াল করে জিন তেইকে এনে ইউনুর পাশে বসিয়েছে। ইউনু তেইকে দেখে হাসতেছে। তেই মাথা নিচু করে বসে আছে, কিছু বলতেছে না। জাংকুকের রক্ত যেন টকবক করে ফুটতেছে। তার মাথায় রাগ উঠে গিয়েছে। সে কিছুতে এটা সহ্য করতে পারতেছে না যে তেই অন্য একটা ছেলের পাশে বসে আছে।
সে তার পাশে থেকে একটি বড় ফুলদানি নিয়ে কাচের টি টেবিলের উপর ছুঁড়ে মারে, ফলে দুটোই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সবাই তো ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি ওখান থেকে সরে যায়। চিমটিতেই এক কোনায় সরিয়ে নিয়ে আসে। এটা কি জাঙ্কুক, তুই কি পাগল হয়ে গেছিস? এরকম বিহেভ কেন করতেছিস? হ্যাঁ 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 হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি তের জন্য পাগল হয়ে গেছি, কারণ আমি তেকে ভালোবাসি। আর তোমরা কোন সাহসে ওকে অন্যজনের হাতে তুলে দিতে চাচ্ছিলে বলো আমাকে? তুই তো বলেছিস তুই তেকে বিয়ে করতে চাস না, তাহলে আমরা কি করব? আমাদেরও ইচ্ছা আছে, আমরা মেয়েকে ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে দেব। তখন আমি রাগের মাথায় বলেছি, আমার কাজের অনেক চাপ ছিল, তার উপর তোমরা ডাক দিনে ওইসব কথা বলে আমি উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। কিন্তু আমি তেকে ভালোবাসি এবং তে শুধু আমার, তেকে আমি কারো হাতে তুলে দিতে পারবো না। এই তোরা বেরোবে এখান থেকে নাকি? জাঙ্কুক আর কিছু বলতে যাবে, তখন ইয়োনো বলে ওঠে, সরি জাঙ্কুক, আমি জানি তুমি যেটা কেন বলতেছো খুব ভালো করে জানি, তুমি সব আবেগের বসে বলতেছো, কিন্তু তোমার আবেগ আর আমার ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি প্রথম দেখাতেই তেকে অনেক ভালোবেসে ফেলেছি, আমি তেকে ছাড়তে পারবো না, আমি তেকে বিয়ে করেই ছাড়বো। তোমাকে তো অফার দেওয়াই হয়েছিল, তুমি কেন রিজেক্ট করেছো? কিন্তু আমি তেকে কখনোই ছাড়বো না। জাঙ্কুক কিছু না বলে তেকে এক টান দিয়ে তার কাছে আনে। যেহেতু তে শাড়ি পরা ছিল, শাড়ির মধ্যে পেঁচিয়ে সে প্রায় পড়ে যেতে নিচ্ছিল সে, তবে এত জোরে টানার ফলে তেই সরাসরি জাঙ্কুকের বুকে গিয়ে পড়ে। এই তো অবাক হয়ে গেছে, জাঙ্কুক এসব কি করতেছে, মধ্যে থেকে মান সম্মান কি তার যাবে এটা নিয়ে ভাবতেছে তেই। ওর দিকে জাঙ্কুক যে তেইকে ভালোবাসে এটা ভেবে তেই অনেকটাই খুশি হয়ে যাচ্ছে। দেখি তুই কিভাবে আমার তেইকে আমার কাছ থেকে নিস, আমিও দেখবো। হ্যাঁ, তুই কি ভেবেছিস তেইকে আমি কখনো একা পাবো না? দরকার হলে আমি তেইকে তুলে নিয়ে যাব, তবে তেইকে আমার চাই। তুই যেমন চাই তাই করিয়ে। আপাতত আমি কিছু বলতেছি না, কিন্তু তের ইউনিভার্সিটিতে আমার খুব যাওয়া আসা চলে, ব্যাপার না, এখন কিছু বলতেছি না। কিন্তু যাই হোক, আঙ্কেল আন্টি আসসালামু আলাইকুম, আম্মা আব্বু চলো খান, এরকম সুযোগ আমি তোকে কখনোই দেব না। এটা বলে জাঙ্কুক তেইকে টানতে টানতে বাহিরে নিয়ে যায়। আরেম আর জিন প্রচুর ডাকাডাকি করে কিন্তু শোনে না। ওরা বাসা থেকে বেরিয়ে যেতে আরেম গিয়ে ইয়োনোকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ বাবা, আমাকে এত বড় হেল্পটা করার জন্য। ইটস ওকে আঙ্কেল। আচ্ছা আব্বা আম্মু চলো। আর আঙ্কেল আন্টি, কখনো যদি জাঙ্কুক তেকে ফিরিয়ে দেয় তাহলে আমার কথাটা মাথায় রাখবেন। এটা বলে ইয়োনো চলে যায়। আরেম আর জিন তো বড় বড় চোখ করে দিয়ে ইয়োনোর দিকে তাকিয়ে আছে। আসলে আরেম আর জিনের এটাই প্ল্যান ছিল। তারা খুব ভালো করেই জানতো যে তাদের ছেলে তেইকে পছন্দ করে, কিন্তু স্বীকার করতেছে না। তারা তার বিজনেস পার্টনারদের সাথে মিলে এই প্ল্যানটা করে। এই প্ল্যানে তেই ছিল না। টাইম স্কিপ। প্রায় 2 ঘন্টা পর তেই আর জাঙ্কুক বাসায় ফিরে। আরেম আর জিন তাদের অপেক্ষায় লিভিং রুমে সোফায় বসেছিল। তেই আর জাঙ্কুককে বাসায় ঢুকতে দেখে জিন আর আরেম উঠে দাঁড়ায়, কিন্তু তেই আর জাঙ্কুকের গেট আপ দেখে জিন আর আরেম অবাক হয়ে যায়। সরি চিমচিম, স্টোরিটা আরেকটু বড়, কিন্তু এই পার্টে দিতে পারতেছি না, প্রচুর গরম এবং আমি প্রচুর অসুস্থ, তাই ভিডিও এডিটিং থেকে শুরু করে ভয়েস দেওয়া এইসব কিছুই করে সম্ভব হচ্ছে না। আর এক ভিডিওতে এত বড় স্টোরি দেওয়াটা পসিবল না এই গরমের মধ্যে, তাই ভাবতেছিলাম যেহেতু 1 শুট বলেছি তাই 2 শুট দেবো আমি।